আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব সে বিষয় হচ্ছে ভূমি মন্ত্রণালয় কর্তৃক একটি ডকুমেন্টসের উপরে কঠোর নজর দিয়েছে। এই ডকুমেন্টসটি যদি আপনার না থাকে তাহলে আপনার সম্পত্তি খাস খতিয়ানে চলে যেতে পারে। এই সম্পত্তি আপনাকে ছেড়ে দিতে হতে পারে। এই সম্পত্তি অন্য কেউ দখলে নিয়ে যেতে পারে। কোন ডকুমেন্টসের উপরে নজর দিয়েছে এই বিষয়টি নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করব। ভিডিও না টেনে সম্পূর্ণ ভিডিও দেখার জন্য অনুরোধ রইল। আর ভিডিও দেখার পরে যদি ভালো লাগে মন চায় লাইক কমেন্টস করবেন, শেয়ার করবেন। আর আমাদের চ্যানেলটি যদি ভালো লাগে, আমাদের পরিবারের সদস্য হতে চান, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিয়ে আমাদের সাথেই থাকুন। প্রিয় ভিউয়ার্স, কান টানলে মাথা আসে এমন একটি প্রবাদ বাক্য কিন্তু আমাদের সমাজে আছে। ঠিক তেমনি ভাবে ভূমি মন্ত্রণালয় কর্তৃক একটি ডকুমেন্টসের উপরে নজর দিয়েছে। আর এই ডকুমেন্টসটি যদি আপনার কাছে না থাকে তাহলে আপনার সম্পত্তি খোয়া যেতে পারে, আপনার সম্পত্তি ছেড়ে দিতে হতে পারে, আবার আপনার সম্পত্তি খাস খতিয়ানেও চলে যেতে পারে। আর সেই ডকুমেন্টসটি হচ্ছে নামজারি খতিয়ান। এখন প্রশ্ন আসতে পারে যে নামজারি খতিয়ান তো অবৈধও হতে পারে, নামজারি খতিয়ান তো একটি রেকর্ড খতিয়ানের বুনিয়াদেও হতে পারে, নামজারি তো জাল জালিয়াতি করে একটি দলিল সৃষ্টি করেও হতে পারে, নামজারি দখলে থেকেও একটি নামজারি আতাত করে ভূমি অফিস থেকেও জাল খতিয়ান দিয়েও করা যায়। কথা সত্য, কিন্তু এখানে বলা হয়েছে যে এই নামজারি খতিয়ানটি, কান টানলে মাথা আসে এই জন্যই বললাম যে এই নামজারি খতিয়ানটি কাদেরকে টেনে নিয়ে আসতেছে। আপনারা জানেন যে ভূমি খাত অলরেডি অটোমেশনে চলে গেছে। এই ভূমি খাত অটোমেশনে যাওয়ার ফলে সেই 137 বছর আগের খতিয়ান থেকে শুরু করে হালনাগাদ পর্যন্ত যে খতিয়ানগুলি হয়েছে সেই খতিয়ানগুলি সম্পূর্ণভাবে অনলাইনে আপলোড দেওয়া হচ্ছে, অনলাইন করা হচ্ছে। আবার 1908 সাল থেকে শুরু করে অদ্য পর্যন্ত যে দলিলগুলি সাব রেজিস্ট্রার অফিস কর্তৃক রেজিস্ট্রি করা হয়েছে, বালাম বইতে এন্ট্রি করা হয়েছে, সেই সকল দলিলও কিন্তু এই 117 বছরের দলিল, সেটিও কিন্তু অনলাইন করা হচ্ছে অটোমেশন পদ্ধতিতে, অর্থাৎ ডাটাবেজের মাধ্যমে আপনি যে কোনো জায়গা থেকে দেখতে পারবেন। এখানে ছোট্ট একটু কথা বলে নেই যে কারো যদি এই অনলাইনে না দেখা যায় তাহলে আপনাকে ধরতে হবে যে অফিসে সংরক্ষিত কাগজ নেই, ডকুমেন্টস নেই। আপনার কাছে থাকলে সেটি আপনি একটি যৎসামান্য ফি দিয়ে জেলা রেজিস্ট্রি অফিসে যেয়ে আপনি সেটা আপলোড করে আসবেন, এমনটি কিন্তু পরিপত্রে এবং প্রজ্ঞাপনে বলা হয়েছে। মূল বিষয়ে যাচ্ছি। এখন আসা যাক যে এই যে নামজারি যারা জাল জালিয়াতি করেছে তাদের ওই নামজারিদের জমি কিন্তু তারা রাখতে পারবে না, জমি ছেড়ে দিতে হবে। কিন্তু বৈধ মালিকের যদি নামজারি না থাকে তাহলে তারও কিন্তু জমি ছেড়ে দিতে হবে। এখন এই নামজারি কাদেরকে টেনে নিয়ে আসতেছে? এক নম্বরে হচ্ছে আপনার বৈধ দলিল। নামজারি আপনি যখন করতে যাবেন বৈধ নামজারি, তখন কিন্তু আপনার বৈধ দলিল লাগবে। এই বৈধ দলিলের সাথে বায়া দলিলও লাগবে, কারণ আপনি যার কাছ থেকে সম্পত্তি ক্রয় করেছেন তিনি কোন বুনিয়াদে সম্পত্তি বিক্রি করলো, কোন বুনিয়াদে তিনি মালিক হলেন, সেই বায়া দলিল কিন্তু লাগবে। দুই নম্বরে হচ্ছে খতিয়ান লাগবে, রেকর্ড খতিয়ান। কারণ আপনার দলিল করেছেন, বায়া দলিল আছে, কিন্তু মালিকানার চেইন বা মালিকানার যে ইতিহাস এটাকে সঠিক রাখতে সেই সিএস খতিয়ান থেকে শুরু করে আপনি যখন সম্পত্তি ক্রয় করেছেন সেই পর্যন্ত আপনার মালিকানার চেইন ঠিক রেখে খতিয়ান এই দলিলের সাথে সম্পৃক্ততা থাকতে হবে। তৃতীয় নাম্বারে হচ্ছে আপনার যদি ওয়ারিশি সম্পত্তি হয় তাহলে এই ওয়ারিশি সম্পত্তি কিন্তু আপনার দুটি ভাগে আপনি কিন্তু সিস্টেম করতে হবে। একটা হচ্ছে জমা ভাগ না করে আপনি নামজারির জন্য আবেদন করতে পারবেন, আর জমা ভাগ করে করতে পারবেন। কোনো ভাই বোন যদি সম্পত্তি ভাগ না করতে চায় তাহলে জমা ভাগ না করে আপনি আবেদন করতে পারবেন। আর কেউ যদি একক মালিকানা অর্জন করতে চায়, সবাই যদি যার যার সম্পত্তি নিতে চায় সুবিধা মতো ভাবে, তাহলে আপোষ বন্টন নামার দলিল এটিও কিন্তু নামজারির জন্য টান দিচ্ছে। তারপরে হচ্ছে আপনার দখল,
আপনি সম্পত্তিটা দখলে আছেন কিনা, এই বিষয়টাও কিন্তু চলে আসতেছে। আপনি যখন নামজারির প্রথম স্টেপ পুরো করে অনলাইন করবেন, দ্বিতীয় স্টেপে তখনই কিন্তু এই নামজারির জন্য তহসিলদার, নায়েব সাহেব, সার্ভেয়ার এরা কিন্তু একটি প্রতিবেদন তৈরি করার জন্য সরজমিনে চলে যাবে। তো সরজমিনে গিয়ে তারপরে কিন্তু তারা একটি প্রতিবেদন সাবমিট করবে। তো এই বিষয়গুলি কিন্তু টেনে নিয়ে আসতেছে কে? একমাত্র নামজারি খতিয়ান। তো এই নামজারি খতিয়ান যদি আপনি না করেন, আপনি তো খাজনাও দিতে পারবেন না, আপনার কাছে দাখিলাও থাকবে না। তো আপনি যদি 5 বছর খাজনা না দেন, আপনার সম্পত্তি তো আপনি ভোগ দখলে আছেন, আপনার কাছে দলিল আছে, সবকিছু আছে। আপনি 5 বছর পরে নামজারি করতে যায় দেখবেন যে নামজারি হচ্ছে না। কেন হচ্ছে না? আপনি খাজনা দিতে যাবেন হাল নাগাদ পর্যন্ত খাজনা, হাল নাগাদ খাজনা দিতে গেলে আপনার খাজনা নিবে না। তো যখন খাজনা নিবে না তখন যায় দেখবেন যে সম্পত্তি খাস খতিয়ানে চলে গেছে। আপনি সম্পত্তির খাজনা দেন নাই, সরকার তো স্টেট বলে দিয়েছেন প্রজ্ঞাপনের মাধ্যমে, পরিপত্রের মাধ্যমে যে খাজনা যদি আপনি 3 বছর খাজনা না দেন, 3 বছর পরে আপনার সম্পত্তি খাস খতিয়ানে নিয়ে যাবে। এখন প্রশ্ন হচ্ছে, অনেকে আবেগের বশীভূত হয়ে অনেকেই আমার ভিডিওতে কমেন্টস করেন যে এগুলি করে থাকে। তো হচ্ছে তো, এটা 100% হচ্ছে। তহসিল অফিসে যায় যখন দেখেন যে আপনার সম্পত্তি খাস খতিয়ানে চলে গেছে, তো খাস খতিয়ানে চলে গেছে, আপনি সম্পত্তি ক্রয় করছেন, দাতারও সম্পত্তি বেচা বিক্রি করার পূর্ণ অধিকার ছিল, তার পূর্ণ মালিকানা ছিল। আপনিও সাব রেজিস্ট্রার অফিস কর্তৃক বৈধভাবে রাষ্ট্রীয় আইন মেনে সার্ভিস চার্জ দিয়ে সবকিছু দিয়েই কিন্তু আপনি সম্পত্তি ক্রয় করেছেন। সেই সম্পত্তি সরকার খাস খতিয়ানে নিয়ে বসে আছে, আপনি কিছুই করতে পারবেন না। আবেগে অনেক কথা বাহিরে বলতে পারবেন, কিন্তু আইনগত দিক থেকে আপনাকে সচেতন হতে হবে। তো সচেতন হতে হলে কি করতে হবে? সম্পত্তিটা যখনই ক্রয় করেছেন তখনই কিন্তু আপনার নামজারি করতে হবে। আর যদি কেউ আপনার সম্পত্তি নামজারি করে নেয়, জাল জালিয়াতি করে খতিয়ান তৈরি করেছে, আপনার সম্পত্তি অবৈধভাবে নামজারি করে নিয়েছে, তাহলে আপনার সঠিক কাগজপত্র দিয়ে আপনাকে প্রমাণ করতে হবে যে এই সম্পত্তির মালিক আপনি, আপনার সকল ডকুমেন্টস আছে। তাহলে আপনার মিসকেস করে ওই নামজারি ক্যান্সেল করতে হবে। যদি আপনার নামে রেকর্ড খতিয়ান না থাকে, হালনাগাদ যে রেকর্ড খতিয়ানটি হয়েছে না থাকে, তাহলে আপনার ওই রেকর্ডটি সংশোধন করার জন্য বিজ্ঞ আদালতের শরণাপন্ন হতে হবে। আপনার কাছে যদি দখল না থাকে, তাহলে সেই দখল পুনরুদ্ধারের জন্য আইনগত ব্যবস্থা নিতে হবে। তাহলে এই যে কান টানলে মাথা আসে, এই জন্যই সরকার ওই নামজারির প্রতি গুরুত্ব দিছে যে নামজারি যদি না থাকে আপনি তো খাজনা দিতে পারবেন না। আর সরকার যদি খাজনা আদায় করতে না পারে, তাহলে সরকারের লস। সরকার যা কিছুই করুক, এই যে জরিপকারকরা জরিপ করতেছে, নামজারি করতেছে, সরকারের একটি লক্ষ্য এবং উদ্দেশ্য। প্রথমত সেটি হচ্ছে সরকারের যে প্রাপ্তি সেটি সরকার যথাসময় আদায় করতে চায়। আর 2 নাম্বার হচ্ছে সরকার জানতে চায় যে এই সম্পত্তির মালিককে, মালিকের কাছে কি পরিমাণ সম্পত্তি আছে, কোন শ্রেণীর সম্পত্তি আছে, সেটি যদি তিনি জানতে পারেন, তাহলে তাদের হিসাব করতে সুবিধা হয় যে আপনার ওই ভূমি থেকে ভূমি উন্নয়ন কর কতটুকু আসবে বা কত অংশ আসবে। এই জন্যই সরকার ওই একটি ডকুমেন্টসের উপরে মানে খুবই নজর দিয়েছে যে আপনি নামজারি খতিয়ান যদি না থাকে, তাহলে ভূমি মন্ত্রণালয় কর্তৃক আপনার সম্পত্তিকে তারা বৈধভাবে গণ্য করবে না এবং গণ্য হবে না। আপনার কাছে দলিল আছে সাব রেজিস্ট্রার অফিসের, সেটি ঠিক আছে, কিন্তু ভূমি অফিস যত সময় পর্যন্ত নামজারি না করবেন অত সময় পর্যন্ত আপনাকে বৈধ মালিকানা তারা কিন্তু গণ্য করবে না। কারণ নামজারির মাধ্যমেই পূর্বের মালিকের কাছ থেকে সম্পত্তি ট্রান্সফার করে আপনার নামে নিয়ে আসে। এটার উপরে কিন্তু অনেক কঠোরভাবে নজর দিয়েছে কিন্তু সরকার। এই জন্য যাদের এই নামজারি নেই বা বিভিন্ন ত্রুটির কারণে নামজারি করা যাচ্ছে না, এরকম যদি হয়ে থাকে, তাহলে আপনারা অতি সত্বর আপনারা নামজারি করে শান্তিপূর্ণভাবে বসবাস করবে। এই প্রত্যাশা আজকের মতো ভিডিওটি এখানে শেষ করব। আগামীতে দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।